আমার পকেটে টাকা নাই, আমি মেট্রো রেল দিয়ে কী করবো? আমার পেটে ভাত নাই, আমি পদ্মা সেতু দিয়ে কী করবো? প্রশস্ত রাস্তা দিয়ে আমি কী করব? আমার পকেট যখন মানব উন্নয়ন হবে সেটাই হলো উন্নয়ন। আর এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, মানব উন্নয়ন হলে দ্রব্যমূল্য যে বৃদ্ধি পাচ্ছে এটা আমার বুঝতেই পারতাম না। কারণ আগে যখন 100 টাকা নিয়ে বাজারে যেতাম, ব্যাগটা ভরে নিয়ে আসতাম, আর বাকি 400 টাকা আমার পকেটেই থেকে যেত। আর এখন 2000 টাকা নিয়ে গেলেও আমার ব্যাগ ভরে না, আমি চলতে পারি না। আমার বাসে 15 দিন গেলে আমাকে না খেয়ে থাকতে হয়। তাহলে কোথায় উন্নয়ন? আমি তো না খেয়ে আসি, আমি তো অভুক্ত আসি, তাহলে কোথায় উন্নয়ন? আমার তো উন্নয়ন হয় নাই। আগে তো আমার উন্নয়ন হইতে হবে, আগে মানুষ বাঁচতে হবে। আগে মানুষ বাঁচাও, মানুষ বাঁচাও, দেশ বাঁচবে। মানুষ না বাঁচলে তো দেশ বাঁচবে না। আমারই উন্নয়ন হয় নাই, আমি এই পদ্মা সেতু, এই মেট্রো রেলটা আমি কী করব? আমার পকেটে তো টাকা নাই, আমি রিক্সায় তো যেতে পারতেছি না, আমাকে পায়ে হাঁটতে হচ্ছে। এই যে আমি বাজারে যাচ্ছি, এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, এটা আমি বুঝতে পারছি কেন? আমার যদি উন্নয়ন হতো, আমার উন্নয়ন হলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে আমি বুঝতাম না। আপনি আগে যখন 100 টাকা নিয়ে বাজারে যেতেন, আপনি কিন্তু বুঝতেন না। 1 টাকা 2 টাকা করে যখন বাড়তো, আপনি কিন্তু বুঝতেন না যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। তাই আমি এখন কেন ফিল করতেছি, আমি এখন কেন অভাববোধ করতেছি দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়াতে? তার কোথায় উন্নয়ন? সে কোনো উন্নয়নই করে নাই। মানব জীবনের কোনো উন্নয়ন তিনি গত 15 বছরে করেন নাই। তত্ত্বাবধায়ক সরকারের রুলটা যে সংবিধান থেকে বিলুপ্ত করেছেন, সংশোধন করেছেন বলছেন, তো উনি কি 18 কোটি জনগণের মতামত নিয়েছেন? কোনো জরিপ করেছেন? কোনো গণস্বাক্ষর নিয়েছে এই বিষয়ে যে 18 কোটি জনগণ চাচ্ছে, কি চায়? গণতন্ত্র মানে কি? বাংলাদেশে 18 কোটি জনগণ দিয়ে হচ্ছে গণতন্ত্র। একনায়কতন্ত্র না তো, এই দেশটা একনায়কতন্ত্র না, গণতন্ত্র। যদি গণতন্ত্র হয়ে থাকে তাহলে জনগণের কি মতামত তিনি নিছে? অবশ্যই তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, নিজের স্বার্থ হাসিল করার জন্য করেছেন। শুধুমাত্র লঙ্ঘনই করেন না সংবিধান, তিনি তার স্বার্থ হাসিল করার জন্য তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। কারণ তিনি 2009 সালের আগে 93 দিন অবরোধ রেখে তত্ত্বাবধায়ক সরকার এনেছিলেন। আবার তিনি 2009 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচনটা সংগঠিত হইল এবং তারপরে তিনি যখন ক্ষমতায় আসলেন, তিনি আবার নিজের স্বার্থ হাসিল করার জন্য আবার সংবিধান থেকে সেই রুলটা বিলুপ্ত করে দিলেন, যার নামকরণ করেছেন সংশোধন। কিন্তু কেন? এই বিষয়ে কি জনগণের মতামত নিয়েছিলেন তিনি? এই বিষয়ে তো জনগণের মতামত নেয় নাই। আমি সোনিয়া চৌধুরী, আমি গত 12 দিন যাবৎ এই প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি গণতন্ত্র রক্ষার 3 দফা দাবি নিয়ে অবস্থান করছি। আমার দফাগুলোর মধ্যে প্রথম দফা হচ্ছে বর্তমান নির্বাচনী তফসিল স্থগিত কিংবা বাতিল করতে হবে। 2 নম্বর দফা হচ্ছে নির্দলীয় সরকার গঠন করতে হবে এবং নির্দলীয় সরকারের আন্ডারে নির্বাচন করতে হবে। 3 নম্বর দফা হচ্ছে ভোটের সুন্দর ও সুষ্ঠু পরিবেশের আয়োজন করতে হবে। আমি নির্দলীয় সরকার গঠন মানে নির্বাচনী তফসিল বাতিল কিংবা স্থগিত চাচ্ছি এই জন্য যে, কারণ এখনও পর্যন্ত নির্দলীয় সরকার গঠন করা হয় নাই। নির্দলীয় সরকার গঠন করা হয় নাই বলে আগে প্রথমে নির্বাচনী তফসিল বাতিল করতে হবে, তারপরে নির্দলীয় সরকার গঠন করতে হবে। নির্দলীয় সরকার গঠন করতে হবে এই জন্য যে, কারণ গত 14 এবং 18 সালে যে নির্বাচন দুটো হয়েছে, দুটোই বিতর্কিত হয়েছে। 14 সালের নির্বাচন হয়েছে ভোটের নির্বাচন হয়েছে, আর 18 সালের নির্বাচন হয়েছে রাতের আধারে। দুটো নির্বাচনই বিতর্কিত। এবং 2009 সালের আগেও এই সরকার 93 দিন অবরোধ রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন। তো তারপর এই সরকারই 2009 সালের পরে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার রুলটি সংশোধন করেছে। কিন্তু কেন করেছেন? উনি নিজের মতন করে নিজের স্বার্থ হাসিল করার জন্য এটা করেছেন। তো 18 কোটি জনগণের স্বার্থ হাসিল করা ওনার দায়িত্ব, ওনার নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করা ওনার দায়িত্ব না। তো 18 কোটি জনগণ যেটা চাবে, 18 কোটি জনগণের মতামতের উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তার একক সিদ্ধান্ত এই বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এখান থেকে পরিত্রাণের উপায় কি? এখান থেকে পরিত্রাণের উপায় এই যে জনগণের মতামতকে তাকে মূল্যায়ন করতে হবে, জনগণকে বের হয়ে আসতে হবে। কিন্তু জনগণ যে বের হয়ে আসবে, জনগণ ভয় পায় মামলা হামলা। আমরা দেখেও আসতেছি যে রাজপথে নামলেই, দাবি আদায়ের জন্য নামলেই দেখা যায় যে দলবদ্ধ হয় যদি নামে, তাহলেই দেখা যায় যে গ্রেপ্তার করছে। এটাও সত্যি। জনগণ যে বলছে যে হামলা মামলা এ কথা যে বলছে, মিথ্যা তো বলছে না। দলবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ের জন্য নামলেই গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু কেন?
গ্রেপ্তার কেন করা হবে? নিজেদের অধিকার আদায়, এটা তো অধিকারের জন্য। বাংলাদেশে আমি নামবো, আমার অধিকার আদায়ের জন্য আমি নামতেই পারি, এটি সাংবিধানিক রুল। আমি নামবো না। আমি যদি অধিকার আদায়ের জন্য নাই নামি, আপনি কিভাবে বুঝতে পারবেন যে আমি এটা চাচ্ছি? তো সেখানে যদি দলবদ্ধভাবে যারাই নামছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এটা অবশ্যই নিন্দনীয় কাজ, এবং এ থেকে তাকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশের জনগণ নামলেই তাকে গ্রেপ্তার, মামলা, হামলা এগুলো কোনো কিছুই করা যাবে না। এবং বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার্থে তাদের মতামতের মূল্যায়ন করে তাকে নির্দলীয় সরকার গঠন করতে হবে, এবং তার আগে নির্বাচনী তফসিল বাতিল করতেই হবে। এমতাবস্থায় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমরা চালিয়ে যাব। আমরা যতদূর পর্যন্ত যাওয়া প্রয়োজন আমরা ততদূর পর্যন্ত যাব ইনশাআল্লাহ। বিভিন্ন রকমের পায়তারার আইন কানুন, বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা প্রচার করছে। এই নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ রোধ করার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের অধিকারকে রোধ করার জন্য, অধিকার কেড়ে নেওয়ার জন্য নতুন করে ইন্তজাম করেছে। আপনারা জানেন বাংলাদেশে একটা অবৈধ নির্বাচনের প্রস্তুতি চলছে। এই অবৈধ সরকার অবৈধভাবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য একটা ডামি নির্বাচনের আয়োজন করছে। সেই নির্বাচন আয়োজন করার জন্য এইখানে যাদেরকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে, এই নির্বাচন কমিশন বর্তমানে সরকারের তকলি বাহক হিসাবে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করার সকল রকমের আয়োজন করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কমিশন যে সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞার যে রুল জারি করেছে, যে নিষেধাজ্ঞা জারি করেছে, এই নিষেধাজ্ঞা বাংলাদেশের সংবিধানে অ্যাডমিট করে না। তারা এই রকম আইন করতে পারে না, এটা তাদের এখতিয়ারের মধ্যে নাই। এই নির্দেশনা তারা দিতে পারে না। তারা কিভাবে দিচ্ছে, কোথায় দিচ্ছে? এই বর্তমান আওয়ামী লীগ সরকার কোথায় কোথায় সংবিধানের দোহাই দেয়, অথচ এই সরকার সংবিধানের ভুল ব্যাখ্যা করে সংবিধানকে বিভিন্নভাবে বিকৃতভাবে ব্যবহার করেছে। তার একটা নিদর্শন এই নির্বাচন কমিশন কর্তৃক এই ধরনের সভা সমাবেশের প্রতি নিষেধাজ্ঞা, এবং নির্বাচন কমিশন এই অনুরোধ করার সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেই রকমের আইন, যেই রকমের নিষেধাজ্ঞা জারি করেছে, এই নিষেধাজ্ঞার সাংবিধানিক কোনো ভিত্তি নাই, তাদের এখতিয়ার নাই মানুষের এই গণতান্ত্রিক অধিকার সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়ার। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে যারা এইরকম প্রহসনের নির্বাচনের আয়োজন করতে যাচ্ছেন, আপনাদেরকে বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। অবিলম্বে এইরকম প্রহসনের নির্বাচনের আয়োজন থেকে বেরিয়ে আসেন। নির্বাচন কমিশনকে বলবো, আপনারা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নিজেদের দায়িত্ব, নিজেদের কর্তব্য ব্যাপারে সচেতন থাকুন। বাংলাদেশের মানুষের সাথে যেই বেইমানি করার আয়োজন আপনারা করছেন, এই বেইমানির পথ থেকে সরে আসুন। আজকে যারা এই বেইমানির নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, তাদেরকেও বলবো, বাংলাদেশে আপনাদের বসবাস করতে হবে, বাংলাদেশে আপনাদের থাকতে হবে, বাংলাদেশের মানুষের বিপক্ষে যাবেন না। অবিলম্বে এই নির্বাচন থেকে সরে আসুন। বাংলাদেশের মানুষকে সকলের ভোটাধিকার নিশ্চিত করার জন্য এই সরকারের পদত্যাগের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করুন, এবং সঠিকভাবে বাংলাদেশে একটা নির্বাচনের আয়োজন করুন। তবেই বাংলাদেশ আগামীতে একটা সঠিক পথে পরিচালিত হবে। বাংলাদেশকে আমরা সেই সঠিক পথে নিতে চাই। বাংলাদেশের এই ব্যবস্থাকে এই জন্য পরিবর্তন করে গণতন্ত্র বলছে, যে রাজনীতির কথা বলছে, সেই পথে আসুন। ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা সবাই মিলে করতে পারবো। তা না হলে এই ধ্বংস থেকে কেউ রক্ষা করতে পারবে না। আমরা ইনশাল্লাহ এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার যে আন্দোলন, এই আন্দোলনে সফলতা আসবে। এই সফলতার আহ্বান থেকে আপনাদেরকে অংশগ্রহণ করার আহ্বান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।